আবহাওয়া অফিস সর্বশেষ এই বিষয়ে কি তথ্য দিচ্ছে দর্শক আমরা একটু জানবো আমাদের সহকর্মী ফাল্গুনী রশিদের কাছ থেকে। ফাল্গুনী, ঘূর্ণিঝড় নিয়ে সর্বশেষ খবর আবহাওয়া অফিস থেকে কি জানিয়েছে, এবং একটি কথা একটু জানবার আছে আপনার কাছে, যে বলা হচ্ছে ঘূর্ণিঝড়টি যখন অবস্থান করবে স্থলভাগে আসলে সে একদিন অবস্থান করবে, এর ফলে যে ভারী বৃষ্টি হবে তার ফলে এখন পর্যন্ত 10 ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। সেই জলোচ্ছ্বাসকে আরও বাড়বে কিনা, নাকি এই মাত্রাতেই জলোচ্ছ্বাস থাকবে? তানিয়া, আপনি জানেন যে বেলা 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু জোয়ারের সময় থাকে। এই সময়ের মধ্যে যদি আসলে ঝড়টি চলে আসতো তাহলে আমরা বলতে পারতাম যে এই জলোচ্ছ্বাস হয়তো বাড়তে পারে, বা এই 8 থেকে 12 ফুট যেটি বলা হচ্ছে সেটি হতে পারে। কিন্তু আমরা যেটি দেখছি যে সন্ধ্যা নাগাদ যেহেতু আসবে, যেহেতু এটির সামনে আসার গতি কিছুটা কমে গেছে, আগের সংবাদ সংযোগে আপনার সাথে কথা হচ্ছিল যে এখন এটি মংলা বা পায়রা বন্দর থেকে 245 থেকে 250 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এটি উত্তরের দিকে অগ্রসর হচ্ছে কিছুটা বাঁক নিয়ে, অর্থাৎ কিছুটা পশ্চিমমুখী হয়ে উত্তরের দিকে এটি এগিয়ে আসছে, যার ফলে এটি যখন আঘাত করবে, অর্থাৎ এর মূল যে কেন্দ্রের গতিবেগ, যেখানে আসলে বৃষ্টি থাকে না খুব বেশি, কেবল বাতাসই থাকে, বাতাসের একটি ঘূর্ণন বেগ থাকে, দমকা হাওয়া থাকে, সেটি যখন আসবে তখন সাগরের পানি বা নদীর পানির উচ্চতা, নদীর পানিকে কিন্তু উঁচু করে নিয়ে ডাঙায় চলে আসে, যার ফলে জলোচ্ছ্বাসটি বা সাধারণ যে ঢেউ সেটি আসলে অনেক উঁচু হয়ে পড়ে। কিন্তু এটি যেহেতু সন্ধ্যার দিকে আসবে, যেহেতু সন্ধ্যা 6টা থেকে 12টা পর্যন্ত আসলে ভাটার সময়, সেই কারণে কিন্তু খুব বেশি এটি বারবার যে আশঙ্কা সেটি কিন্তু আবহাওয়া অফিস জানাচ্ছে না। তবে এটি আপনি জানেন যে আমরা জিজ্ঞেস করেছিলাম এত বড় একটি ঝড় এটি পুরোপুরি প্রবাহিত হতে কত সময় লাগবে। আবহাওয়া অফিস কিন্তু জানিয়েছে যে প্রায় 12 ঘন্টার মতো সময় কিন্তু লাগবে, অর্থাৎ সন্ধ্যার সময় এটি অতিক্রম করা শুরু করলে রাত 3টা থেকে 4টা নাগাদ পর্যন্ত এটি অতিক্রম করবে। তখন কিন্তু 12টার পর থেকে যেহেতু আবার জোয়ার শুরু হয়, তখন কিন্তু আবার এই পানির উচ্চতাটি বাড়তে পারে, এবং যার কারণে সকলকে আসলে নিরাপদে থাকতে বলা হচ্ছে অন্তত আগামী 24 ঘন্টা। এবং আপনি বলছিলেন যে 10 নম্বর মহাবিপদ সংকেত ইতিমধ্যেই দেখিয়ে দেওয়া হয়েছে, এরপরে আরও একটি সিগন্যাল কিন্তু আছে 11 নম্বর, সেটি হচ্ছে যখন একেবারে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, সেটির কোনো সুযোগ আপাত দৃষ্টিতে নেই। তবে 10 নম্বরই কিন্তু এখন পর্যন্ত সর্বোচ্চ মহাবিপদ সংকেত, অর্থাৎ সবাইকে এখনই কিন্তু সাইক্লোন সেন্টারে বা নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে। এবং বিশেষ করে যে জেলাগুলো আমি একটু উল্লেখ করতে চাই, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম এবং কক্সবাজার এর চরাঞ্চলগুলো, এর দ্বীপাঞ্চলগুলোর মানুষজনকে কিন্তু বেশি সাবধানে থাকতে বলা হচ্ছে। কারণ একে তো দমকা হাওয়া থাকবেই, যেটি আমরা জানি যে 80 কিলোমিটার যদি প্রতি ঘন্টায় দমকা হাওয়া থাকে তাহলেই অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে। আর এই ঘূর্ণিঝড়টির কেন্দ্রে কিন্তু বাতাসের গতিবেগ 120 কিলোমিটার পর্যন্ত উঠে যাচ্ছে, যার কারণে দমকা হাওয়া পাশাপাশি জলোচ্ছ্বাস সবকিছু মিলিয়ে সাবধান থাকতে বলা হচ্ছে। পাশাপাশি বৃষ্টির কথা আপনি জানতে চাচ্ছিলেন যে যেহেতু এটি বরিশাল বিভাগ এবং খুলনার কিছু অংশের উপর দিয়ে যাবে, এই ভ্যাকিউমটি বা কেন্দ্রের যে ভ্যাকিউমটি ঘূর্ণিঝড়ের সেইখানে কিন্তু কেবল ঝড়ো হাওয়া থাকবে, বৃষ্টি হবে না। বৃষ্টি হবে এর বাম পাশে এবং ডান পাশে, অর্থাৎ খুলনার কিছু অঞ্চলে, এবং যেহেতু সেখানে সুন্দরবন আছে, সেখানে আমরা বরাবরই দেখি যে মানুষের ক্ষতি কম হয় সুন্দরবনের কারণে, গাছের কারণে, সেখানে ঝড়টি বাধাপ্রাপ্ত হয়। কিন্তু এর সাথে যে মৌসুমী জলবায়ু থাকবে সেই কারণে কিন্তু চট্টগ্রামে এমনকি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং এটি ধানের সময় আপনি জানেন সেখানে বৃষ্টিপাত হলে একটি ক্ষতির কারণ হয়েই থাকতে পারে। সেই কারণে এই বৃষ্টিপাতকেই মূলত আসলে এবারের ঘূর্ণিঝড়ের মূল আক্রমণের কেন্দ্র বলা হচ্ছে, যে অতি ভারী বৃষ্টির কারণে যে ভূমিধস কিংবা উত্তরের যখন চলে যাবে এই ঝড়টি, তখন কিন্তু আসলে সেখানে অতি ভারী বৃষ্টি হতে পারে, সেইটির একটি ব্যাপার আছে। এবং পাশাপাশি সবাই আসলে জানতে চাচ্ছেন যে ঢাকা শহরে তাহলে এত কেন গরম? এটি জলবায়ু পরিবর্তনের একটি কারণ, অবকাঠামোর কারণ, নানান কারণ কিন্তু আবহাওয়াবিদরা বিশ্লেষণ করেছেন। এটি আসলে ঘূর্ণিঝড়ের সাথে এক করে ফেললে চলবে না।